আসসালামু আলাইকুম। বিসর্গ এডুকেশনে আপনাদের স্বাগতম। যে সকল ভাই বোনেরা সরকারি চাকুরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন, প্রাইমারি এবং 11 থেকে 20তম গ্রেডে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের এই বাংলার ক্লাসটি। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ। বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ থেকে সরকারি চাকরির যে কোনো পরীক্ষায় 1টি থেকে 2টি প্রশ্ন থাকে। সুতরাং 1 থেকে 2 নাম্বার নিশ্চিত করার জন্য আজকের ভিডিওটি দয়া করে গুরুত্ব সহকারে দেখবেন এবং ভিডিও শেষে তা অনুশীলন করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি ও বর্ণ প্রকরণ। প্রথমত হচ্ছে ধ্বনি। ধ্বনি কি আসলে? ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম উপাদান। একটা ভাষার সবচেয়ে ক্ষুদ্র যে উপাদান থাকে, সবচেয়ে ক্ষুদ্র যে পার্টটা থাকে, সেই ক্ষুদ্র পার্টটাই হচ্ছে ধ্বনি। হ্যাঁ, যা কণ্ঠ নিঃসৃত বাতাস থেকে সৃষ্টি হয়। এক কথায় যদি আমরা বলি যে মানুষের কণ্ঠ নিঃসৃত যে আওয়াজ বা কণ্ঠের নিঃসৃত যে বাতাস থেকে যে আওয়াজটা তৈরি হচ্ছে, সেই আওয়াজটাকে আমরা ধ্বনি বলি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। আসলে দুই ভাগে এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি সেই দুই ভাগ? দুই ভাগের একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনিগুলো হচ্ছে যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময় অন্য কোনো ধ্বনির সাহায্য নিতে হয় না, মানে স্বতন্ত্রভাবে যে সমস্ত ধ্বনি উচ্চারিত হতে পারে সেই সমস্ত ধ্বনিকে আমরা বলে থাকি স্বরধ্বনি। আর ব্যঞ্জনধ্বনি কি? ব্যঞ্জনধ্বনি তার বিপরীত। যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময় অন্য ধ্বনি বা অন্য স্বরধ্বনির আশ্রয় নিতে হয়, অন্য স্বরধ্বনির সাহায্য ব্যতীত যে সমস্ত ধ্বনিগুলো আমরা উচ্চারণ করতে পারি না, সেই সমস্ত ধ্বনিগুলোকে আমরা বলে থাকি ব্যঞ্জনধ্বনি। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি কি? ব্যঞ্জনধ্বনি হচ্ছে যে সমস্ত ধ্বনি উচ্চারণের জন্য অন্য ধ্বনি সাহায্য নিতে হয়, আর স্বরধ্বনি হচ্ছে যে সমস্ত ধ্বনি উচ্চারণের জন্য অন্য ধ্বনি সাহায্য নিতে হয় না, সেগুলোই হচ্ছে স্বরধ্বনি। আর যেটার জন্য সাহায্য নিতে হয় সেটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। এক কথায় হচ্ছে ইংলিশে আমরা এটাকে বলি, স্বরধ্বনিকে বলি ভাওয়েল, আর ব্যঞ্জনধ্বনিকে বলি কনসোনেন্ট। এখন স্বরধ্বনি তো বুঝলাম, ব্যঞ্জনধ্বনিও বুঝলাম। এখন বর্ণ কি, ব্যাপারটা বুঝতে হবে। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। এই প্রশ্নটাই মনে করেন একদম সিম্পল কোশ্চেন। এই কোশ্চেনটা মনে হয় এখন পর্যন্ত 100 পরীক্ষায় আসছে। ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? বর্ণ বলা হয়। মানে এই যে ধ্বনিগুলা আমরা বলি স্বরেয়, স্বরেয়া, রস্বই, তাই না? ক, খ, এই যে স্বরধ্বনি বলি, ব্যঞ্জনধ্বনি বলি, বিভিন্ন ধ্বনিগুলা বলি, এই ধ্বনিগুলার যে লিখিত রূপ বা যে চিহ্ন দ্বারা প্রকাশ করি এই ধ্বনিগুলাকে, সেই চিহ্নগুলাকে আমরা বলি বর্ণ। যদি স্বরধ্বনি প্রকাশ করি তাকে আমরা বলি স্বরবর্ণ, যেমন অ, তারপরে আছে আ, তারপর আছে রস্বই, তারপর আছে দীর্ঘই। এগুলো কি? এগুলো হচ্ছে স্বরবর্ণ। আবার ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে আমি যদি বলি, আমরা বলি ক, খ, গ, ঘ। এই বর্ণগুলো কি? ব্যঞ্জন বর্ণ। তার মানে এই ব্যাপারটা স্পষ্ট যে স্বরবর্ণ হচ্ছে স্বরধ্বনির লিখিত রূপ, আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে ব্যঞ্জনধ্বনির লিখিত রূপ। ওকে, এখন স্বরবর্ণ আছে মোট 11টি। বাংলা ভাষায় মোট স্বরবর্ণ আছে 11টি, ব্যঞ্জনবর্ণ আছে 39টি। তাহলে সর্বমোট কতটা বর্ণ আছে? সর্বমোট বর্ণ আছে 50টি। এই মোট বর্ণকে বলা হয় বর্ণমালা। এই মোট বর্ণকে আমরা বলবো বর্ণমালা। তার মানে বাংলা বর্ণমালায় মোট বর্ণ হচ্ছে 50টি। ব্যাপারটি ক্লিয়ার যে বাংলা বর্ণমালায় মোট বর্ণ কতটি? 50টি। এখন এই যে বর্ণগুলো আছে, এই বর্ণ বা ধ্বনিগুলোর মধ্যে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি ব্যাপারগুলো কি দেখি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে যে সমস্ত স্বরধ্বনি স্বতন্ত্রভাবে উচ্চারিত হয়। আসলে এখানে কারো কোনো সাহায্য প্রয়োজন হয় না। স্বরধ্বনিতে এমনিতেই সাহায্য প্রয়োজন হয় না, তারপরে এগুলো আরও বেশি পিওরলি উচ্চারিত হয় যে আর কোনো কিছু সাহায্য প্রয়োজন হয় না। সেই সমস্ত ধ্বনিকে আমরা বলি মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 7টি। মৌলিক স্বরধ্বনি
7টি। ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি স্টার দিয়ে যাচ্ছি প্রয়োজনে, যাতে ব্যাপারটা আপনারা বুঝতে পারেন যে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। সেই 7টি মৌলিক স্বরধ্বনিগুলো কি কি? 7টি মৌলিক স্বরধ্বনির মধ্যে আছে স্বরেয়, স্বরেয়া, রস্বই, রস্বউ, এ, তারপর আছে উ এবং এ। এ ধ্বনির কিন্তু লিখিত রূপ নাই। এই যে মৌলিক স্বরধ্বনি 7টি মৌলিক স্বরধ্বনি আছে, এই 7টি মৌলিক স্বরধ্বনির মধ্যে এ ধ্বনিটার কিন্তু কোনো লিখিত রূপ নেই, আর বাকি 6টা লিখিত রূপ আছে। তার মানে আমরা বলতে পারি যে এই যে 6টা লিখিত রূপ আছে, এই 6টাকে আমরা কি বলতে পারি? মৌলিক স্বরবর্ণ বলতে পারি। এই 6টাকে আমরা বলতে পারি কি? মৌলিক স্বরবর্ণ। মৌলিক স্বরবর্ণ। তাহলে মৌলিক স্বরবর্ণ কয়টি? 6টি। সহজ হিসাব, মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টি। আর মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। আচ্ছা, এইটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে মৌলিক স্বরবর্ণ কয়টি, এটা থাকতে পারে, পরীক্ষা আসতে পারে। এটাও খুবই, যে ট্রিকি কোশ্চেন করতে চায় তাহলে এই কোশ্চেনটা করতে পারে যে মৌলিক স্বরবর্ণ কয়টি। মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টি আর মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। এখন মৌলিক বুঝলাম যে 7টি, তাহলে বাকি কয়টা আছে? বাকি আছে আরও 4টি। তাহলে 4টি কি যৌগিক? 4টির মধ্যে যৌগিক কয়টা? 2টা। আসলে কোনো কোনো বইয়ে 4টিকেই যৌগিক ধ্বনি বলা হয়েছে, কিন্তু আমি 2টা নিয়ে আলোচনা করব, এবং এই 4টা যৌগিক কেন বলা হয়েছে সেটাও আমি আপনাকে মেনশন করে যাব। একটু খেয়াল করবেন, বাকি যে বর্ণগুলো থাকে স্বরবর্ণ, সেই স্বরবর্ণগুলোর মধ্যে আছে কি? দীর্ঘই আছে একটা, তারপরে আরেকটা স্বরবর্ণ আছে, সেটা কি আছে? কি দীর্ঘও আছে, তারপরে আছে ও আছে, আরেকটা আছে কি? ওই আছে। খেয়াল করবেন, এই দীর্ঘইটা মূলত গঠিত হয়েছে রস্বই প্লাস রস্বই, দুইটা রস্বই মিলা কি হয়েছে? একটা দীর্ঘই হয়েছে। আবার রস্বউটা গঠিত হয়েছে রস্বউ, দীর্ঘটা গঠিত হয়েছে রস্বউ প্লাস রস্বউ দিয়ে। আবার ও গঠিত হয়েছে অ যোগ রস্বউ, ঔ। এবং ওই গঠিত হয়েছে অ যোগ রস্বই। তাহলে কি হয়েছে? ওই হয়েছে। তার মানে এই যে 4টা স্বরবর্ণ আমরা দেখতেছি, এই 4টা স্বরবর্ণ কি স্বতন্ত্রভাবে একটা বর্ণের রূপ? একটা বর্ণের রূপ না তো, এটা মৌলিক না তো। এটা কি আছে? এটা হচ্ছে যৌগিক স্বরবর্ণ, বা এদেরকে বলা হয় যৌগিক স্বরবর্ণ, যৌগিক স্বরবর্ণ বা দ্বিস্বরধ্বনি বা দ্বিস্বরধ্বনি। ব্যাপারটা উল্লেখ করা প্রয়োজন যে নবম দশম শ্রেণী বইয়ে কেবলমাত্র 2টাকে যৌগিক স্বরবর্ণ বলা হয়েছে। যে 2টা ধ্বনিকে বলা হয়েছে সেই 2টা ধ্বনি হচ্ছে ঔ এবং ওই। এই 2টাকে যৌগিক স্বরধ্বনি বলা হয়েছে। এই ব্যাপারটা আমরা মাথায় রাখবো। ওকে, তাহলে আমরা আমাদের পরবর্তী আলোচনায় যাব। পরবর্তী আলোচনায় যাওয়ার আগে এই পেজটি আমরা আবার আরেকবার রিভিউ করছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। প্রথমত হচ্ছে বর্ণ কাকে বলছে? ধ্বনি নির্দেশক যে চিহ্ন তাকে আমরা বর্ণ বলি। আর স্বরবর্ণ কয়টা? 11টি। ব্যঞ্জন বর্ণ 39টি। আর মোট বর্ণমালা 50টি। স্বরবর্ণ থেকে 11টি স্বরবর্ণের মোট 7টি স্বরধ্বনি, তাই না? স্বরধ্বনিগুলোর মধ্যে কি যে স্বরধ্বনিগুলো আছে তার মধ্যে স্বরধ্বনির মধ্যে মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। আর যৌগিক স্বরধ্বনি কয়টি? 2টি। আচ্ছা, 7টি মৌলিক স্বরধ্বনির মধ্যে কোনটার লিখিত রূপ নাই? এ বর্ণটির লিখিত রূপ নাই। আবার বলা হচ্ছে কি মৌলিক স্বরবর্ণ তাহলে কয়টি? মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টি। আর যৌগিক স্বরবর্ণগুলো আমরা কি লিখে দিয়েছি। সুতরাং এই ব্যাপারটাকে আমরা বুঝতে পারলাম যে এই পেজ থেকে আমাদের মিনিমাম যে অবস্থায় আছে এখান থেকে 3-4টা প্রশ্ন হয়, সচরাচর যা লিখছি সেখান থেকেই প্রশ্ন হয়। সুতরাং আপনারা এই ব্যাপারটাকে গুরুত্ব সহকারে দেখবেন। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। মাত্রার উপর ভিত্তি করে, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মাত্রার উপর ভিত্তি করে স্বরবর্ণকে আবার 3 ভাগে ভাগ করছে। দেখেন মাত্রা কি? মাত্রার উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করছে। এক হচ্ছে পূর্ণমাত্রা। পূর্ণমাত্রা কি? পূর্ণমাত্রার বর্ণ আছে সর্বমোট 32টি বর্ণ আছে, সর্বমোট 32টি। পূর্ণমাত্রা বর্ণ কয়টি আছে? 32টি।
এখন এই পূর্ণমাত্রার মধ্যে স্বরবর্ণ আছে 6টি, খুব গুরুত্বপূর্ণ কিন্তু স্বরবর্ণ 6টি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে পূর্ণমাত্রা স্বরবর্ণ কয়টি? হ্যাঁ, আচ্ছা, যদি 6টি থাকে স্বরবর্ণ তাহলে বাকি কয়টি আছে? বাকি আছে 26টি। তাহলে 26টি কি? ব্যঞ্জন আছে 26টি। ব্যঞ্জন বর্ণ আছে কয়টাই? 26টি। ব্যাপারটা ক্লিয়ার? এই 32টি পূর্ণমাত্রা বর্ণ থেকে 32টি, সর্বমোট পূর্ণমাত্রা বর্ণ কয়টা? 32টি। সেই 32টি থেকে স্বরবর্ণ আছে 6টি আর ব্যঞ্জন বর্ণ আছে 26টি। স্বরবর্ণ কয়টি? 6টি আর ব্যঞ্জন বর্ণ 26টি। আচ্ছা, অর্ধমাত্রা কোনগুলো দেখি। অর্ধমাত্রা বর্ণ কি? অর্ধমাত্রা বর্ণ আছে মোট 8টি। অর্ধমাত্রা বর্ণ কয়টি আছে? 8টি। এই 8টি অর্ধমাত্রা বর্ণ থেকে আবার একটি বর্ণ আছে স্বরবর্ণে। স্বরবর্ণে কয়টি? স্বরবর্ণে আছে একটি। আর বাকি 7টি কোথায় আছে? ব্যঞ্জন বর্ণে। ব্যঞ্জন বর্ণে। ব্যঞ্জন বর্ণে তাহলে হচ্ছে 7টি। ব্যাপারটা মাথায় থাকবে যে অর্ধমাত্রা বর্ণ হচ্ছে মোট 8টি, যার মধ্যে স্বরবর্ণে আছে একটি এবং ব্যঞ্জন বর্ণে আছে 7টি। আর মাত্রাহীন বর্ণ কয়টা তাহলে? মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। মাত্রাহীন বর্ণ 10টি। এই 10টি মাত্রাহীন বর্ণের মধ্যে স্বরবর্ণে আছে 4টি। স্বরবর্ণে আছে 4টি আর 6টি আছে ব্যঞ্জন বর্ণে। ব্যঞ্জন বর্ণে। ব্যাপারটা ক্লিয়ার? এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে মাত্রার ব্যাপারটা বললাম, এই সবগুলা মাত্রার ব্যাপারই, অর্ধমাত্রা বলেন, মাত্রাহীন বলেন, যেটাই বলেন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে কোশ্চেন থাকে, প্রশ্ন বেশিরভাগ থাকে যে মাত্রাহীন কয়টা, অর্ধমাত্রা কয়টা, পূর্ণমাত্রা কয়টা। এখন যদি এক্সাম টেকার আপনাকে চায় যে একটু ভালোভাবে একটু যাচ করে নেবে, হয়তো বা তারা কোশ্চেন করতে পারে যে ব্যঞ্জন বর্ণে পূর্ণমাত্রা বর্ণ কয়টি আছে, তাহলে তো আপনার অ্যান্সার হবে 26টি, তাই না? আবার ওরকম আসতে পারে মাত্রাহীন বর্ণের ক্ষেত্রে যে স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টা আছে, তখন কিন্তু আপনাকে 4টি সিলেক্ট করতে হবে। সুতরাং এই ব্যাপারটা একটু আপনারা কনফার্ম করবেন যে স্বরবর্ণে কয়টি, ব্যঞ্জন বর্ণে কয়টি। তাহলে এখান থেকে আপনাদের প্রশ্ন আসলে যে কোনো প্রকার প্রশ্ন আপনারা অ্যান্সার করতে পারবেন। সুতরাং আপনারা এই ব্যাপারটাতে একটু সতর্ক হবেন। ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। হ্যাঁ, উচ্চারণের উপর ভিত্তি করে স্বরধ্বনিকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। ব্যাপারটা খুব বাজে লাগতে পারে আপনাদের কাছে যে এত এত ভাগ কেন, এত এত ব্যাপার কেন, কিন্তু আসলে আমাদের ধ্বনি, আমাদের বাংলা, আমাদের ভাষা, হ্যাঁ, বাংলা ব্যাকরণ থেকে যদি আমরা এইটুকু না জানতে পারি, এইটুকু যদি আমরা না জানি, অ্যাজ আ বাঙালি হিসাবে এটা আমাদের জন্য আসলে গৌরবের নয়। সুতরাং আমাদের এটুকু জানাটা খুবই গুরুত্বপূর্ণ। চলুন, উচ্চারণের উপর ভিত্তি করে স্বরধ্বনিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। সেই 2 ভাগের মধ্যে একটা হচ্ছে হ্রস্বস্বর আর একটা হচ্ছে দীর্ঘস্বর। হ্রস্বস্বর কি আসলে? হ্রস্বস্বর হচ্ছে যে সমস্ত ধ্বনি আসলে উচ্চারণ করতে গেলে উচ্চারণের সময় আপনার কি বাতাস বেশি প্রবাহিত হয় না ফুসফুস থেকে, হ্যাঁ, সেই সমস্ত ধ্বনিগুলোকে আমরা কি বলবো? সেই সমস্ত ধ্বনিগুলোকে আমরা হ্রস্বস্বর বলবো। বা কম সময় লাগে, শ্বাসবায়ু কম বের হয়, এইগুলা কি হ্রস্বস্বর, হ্যাঁ। আর দীর্ঘস্বর কি? যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু বেশি বের হয় বা একটু বেশি সময় লাগে, সেই সমস্ত ধ্বনিগুলোকে আমরা বলবো দীর্ঘস্বর। আচ্ছা, এই হ্রস্বস্বরের মধ্যে স্বর নিয়ে যেহেতু আমরা আলোচনা করতেছি, শুধু কিন্তু স্বর, স্বর মানে হচ্ছে স্বরধ্বনি। তার মানে 11টি ধ্বনির মধ্যে হ্রস্বস্বর কয়টি আছে? 4টি। 4টি হ্রস্বস্বর আছে। এই 4টি হ্রস্বস্বর আমাদের জানা প্রয়োজন। সেই 4টি হ্রস্বস্বর হচ্ছে স্বরেয়, তারপর আছে হ্রস্ব ই, তারপর আছে হ্রস্ব উ, তারপর আছে রি। এই 4টি বর্ণ আছে। এই 4টি বর্ণ বা 4টি স্বর হচ্ছে হ্রস্বস্বর। এটা আমরা মাথায় রাখবো। আর এই 4টি বাদে কয়টি থাকে? 7টি থাকে, তাই না? এই 4টি বাদে থাকে 7টি বর্ণ। আর বাকি যে 7টি বর্ণ আছে, এই বাকি যে 7টি বর্ণ বা স্বর আছে, এই স্বরকে আমরা বলবো দীর্ঘস্বর। মানে এইগুলা উচ্চারণ করতে গেলে আমাদের কি হয়? শ্বাসবায়ুর বেশি প্রয়োজন হয় বা একটু বেশি সময় লাগে, তাই জন্য এগুলাকে আমরা বলবো দীর্ঘস্বর। পরীক্ষায় এই প্রশ্নটি আসতে পারে, নিচে কোনটি হ্রস্বস্বর?
4টা অপশন দিয়ে একটা দিয়ে দিল, ই দিয়ে দিল বা রি দিয়ে দিল, এরকম থাকতে পারে। আবার পরীক্ষায় থাকতে পারে যে স্বর কয়টি, 4টি। এখানে থাকতে পারে দীর্ঘস্বর কয়টি, 7টি। কিংবা একটা বর্ণ দিয়ে দিল, যে একটা বর্ণ দিয়ে দিল, ধরে নিন যে বর্ণটা দিয়ে দিল ওই, নিচের কোনটি দীর্ঘস্বর, এখানে কিন্তু আমাদের ওইটাকে বেছে নিতে হবে। সুতরাং এরকম করে আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে আপনাদের এই টপিকটার উপরে যে ক্লাসটা নেওয়া হচ্ছে, এই ক্লাসটা যদি আপনারা ঠিকমতো প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ থেকে আপনাদের কোনো সমস্যা আর হচ্ছে না, বা কোনো কোশ্চেন অ্যান্সার করতে আপনাদের কোনো ঝামেলা হচ্ছে না। চলুন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখন জীবের উচ্চতা ও অবস্থানের উপর ভিত্তি করে স্বরধ্বনি। ইদানিংকালে এই জায়গা থেকে খুবই প্রশ্ন আসতেছে। যে কোনো চাকরির পরীক্ষায় বলতে পারেন যে এই এই বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণের থেকে কোশ্চেন করলে এখান থেকে দেখা যাচ্ছে যে বেশি বেশি কোশ্চেন ইদানিংকালে আসতেছে। সুতরাং আমরা এই টপিকটাকে একটু বোঝার চেষ্টা করব, যাতে এই টপিকে যে কোনো প্রশ্ন আসলে আমরা এই টপিকের উত্তরগুলো আমরা দিতে পারি। তো সেই ব্যাপারে আমরা একটু সচেতন হব। সুতরাং এটুকু একটু মনোযোগ হই আমরা। প্রথমত হচ্ছে জীবের উচ্চতা। দেখেন, জীবের উচ্চতার মধ্যে যদি আমি ভাগ করি, এখানে আমি বললাম উচ্চ, তারপরে আছে উচ্চ মধ্য, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন মধ্য, আর একটা আছে নিম্ন। এখন এইটা যদি সাপোজ মনে করেন যে এইটা আমি ধরে নিলাম যে এটা আমাদের জীবের আকৃতি, এটা একটা জীবের আকৃতি ধরে নিলাম। আমি ভালো ড্রয়িং করতে পারি না এবং আমার লেখাও ভালো না, এই ব্যাপারে আমি খুবই দুঃখিত আপনাদের কাছে। দ্বিতীয়ত হচ্ছে এখানে যদি আমি চিন্তা করি বিবৃত, বিবৃত, তারপরে আছে অর্ধবিবৃত, বিবৃত, তারপরে আছে অর্ধ সংবৃত, সংবৃত, আর এটা হচ্ছে সংবৃত। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবেন। এটা একটু আমার কাছেও প্রথম অবস্থায় ক্রিটিক্যাল, মানে খুবই জটিল লাগতো, কিন্তু এখন আর ব্যাপারটা জটিল না। তো সুতরাং আপনারা একটু মনোযোগ দিবেন। সম্মুখ, তারপর আছে মধ্য, আর আছে পশ্চাৎ। এটা হচ্ছে জীবের অবস্থান। জীবের অবস্থান আর জীবের উচ্চতা, আমার লেখাটা খুব বাজে, সুতরাং আসলে আমি অ্যাডজাস্ট করতে পারছি না, এটা বলতে পারেন যে আজকে প্রথমেই ক্লাস নিচ্ছি এভাবে, দ্যাটস ওয়াই। ঠোঁটের উন্মুক্তি, ঠোঁটের উন্মুক্তি। চলেন এখন যে জীবের অবস্থানের উপর ভিত্তি করে যে আমরা স্বরধ্বনিগুলোকে ভাগ করতেছি, সেই স্বরধ্বনিগুলো কি কি আছে দেখেন। উচ্চ কোনগুলাকে বলবো আমরা? উচ্চ বলবো যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণের সময় জীব উপরের দিকে অবস্থান নিয়ে থাকে, তাদেরকে আমরা উচ্চ বলবো। যারা আরেকটু নিচের দিকে অবস্থান নেয় তাদেরকে বলবো উচ্চ মধ্য, নিম্ন মধ্য, ওই রকম নিম্ন, যে একবারে নিচে যখন অবস্থান করবে জীবটা তখন আমরা তাদেরকে বলবো নিম্ন। কিন্তু আবার একবারে নিচে যখন অবস্থা করবে, দেখেন ঠোঁটের উন্মুক্তির কথা বলছে, আবার ঠোঁট কি বিবৃত, অর্ধবিবৃত না সংবৃত, কি অবস্থা আছে সেটা আমাদের বুঝতে হবে। আর জীবের অবস্থান কেমন আছে, জীবের অবস্থান সম্মুখ সামনের দিকে ছিল, মধ্যখানে ছিল, না পশ্চাৎ দিকে ছিল বা পিছন দিকে ছিল, সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ধরেন আমি একটা বর্ণ উচ্চারণ করলাম রস্বই, 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 দেখেন তো রস্বই, রস্বই উচ্চারণ করার সময় কি জিভটা উপরে থাকে না? হ্যাঁ, উপরে থাকে। রস্বই উচ্চারণ করার সময় জিভটা উপরে থাকে, রস্বই, এবং কি জিভটা সামনের দিকে এগিয়ে আসে। আপনি উচ্চারণ করার চেষ্টা করুন, সামনের দিকে এগিয়ে আসে, যার দরুন কি রস্বই একটা
সম্মুখধ্বনি এবং কি তার সাথে সাথে কি উচ্চ সম্মুখধ্বনি। এবং আবার যদি আমি একটা ব্যাপার খেয়াল করি তাহলে দেখেন রস্যউ 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 যখন আমরা উচ্চারণ করি তখন কি হয়, রস্যউ রস্যউ, তখন জিভটা কি পিছনের দিকে চলে যায় না, পশ্চাৎ, তার মানে জিভটা কি পশ্চাতে চলে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি রস্যই হচ্ছে উচ্চ সম্মুখ ধ্বনি এবং কি সংবৃত। আবার এই দিকে দেখেন রস্যউ কি, রস্যউ হচ্ছে উচ্চ পশ্চাৎ সংবৃত। ব্যাপারটা ক্লিয়ার? আমি আরও বোঝার সুবিধার্থে আমি কালারটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, একটু খেয়াল করবেন যে রস্যই ব্যাপারটা কি, রস্যই হচ্ছে উচ্চ উচ্চ সম্মুখ এবং সংবৃত, উচ্চ সম্মুখ সংবৃত। আবার এই রস্যউটা কি, রস্যউ হচ্ছে উচ্চ পশ্চাৎ সংবৃত। ক্লিয়ার ব্যাপারটা? এই ছকটাকে মাথার মধ্যে একদম গেঁথে নিতে হবে, কেমন? গেঁথে না নিলে এটা মাথায় থাকবে না। আচ্ছা, আবার যদি খেয়াল করি আরেকটা ধ্বনি আমি যদি বলি, বললাম এ, আর ওই পাশে বললাম ও। একটু খেয়াল করেন, এ এ এ যখন উচ্চারণ করেন, একটু উচ্চারণ করেন এ এ, ওই উচ্চ অবস্থান থেকে আরেকটু নিচে, মানে আমরা যেটাকে বলি উচ্চ মধ্য অবস্থান এ, তার মানে উচ্চ মধ্য সম্মুখ ধ্বনি এবং অর্ধ সংবৃত, কি অর্ধ সংবৃত। আবার ও যখন আমরা উচ্চারণ করি ও, দেখেন জিহ্বাটা, ও জিহ্বাটা কোথায় চলে যাচ্ছে, জিহ্বাটা আমাদের জিহ্বাটা কি হয়েছে, পিছনের দিকে চলে যাচ্ছে না, জিহ্বাটা পিছনের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, যেহেতু জিহ্বাটা পিছনের দিকে চলে যাচ্ছে তার মানে আমরা এটাকে বলবো পশ্চাৎ। পশ্চাৎ এটা কি তাহলে উচ্চ মধ্য পশ্চাৎ অর্ধ সংবৃত ধ্বনি, কেমন? আবার নিম্নের দিকে যদি আমরা খেয়াল করি, একটা ধ্বনি আছে মৌলিক ধ্বনির মধ্যে আমরা পড়েছিলাম এ এ, আরেকটা আছে কি অ। দেখেন এই দুইটা ধ্বনি উচ্চারণ করেন এ এবং কি অ, এটা কি অবস্থান, একই রকমভাবে নিম্ন মধ্য সম্মুখ, এবং অ হচ্ছে কি, অ হচ্ছে নিম্ন মধ্য পশ্চাৎ অর্ধ সংবৃত। ব্যাপারটা যদি কঠিন হয় আমি আবার আলোচনা করব, নো প্রবলেম। আচ্ছা, তারপর আরেকটা ধ্বনি আছে, সেই ধ্বনিটাকে আমরা বলি আ। আ ধ্বনির উচ্চারণ কি নিম্ন, এবং কি উচ্চারণের জীবের অবস্থান থাকে কি মধ্য, আর ধ্বনিটা হচ্ছে বিবৃত। তো এখান থেকে কোশ্চেন ইদানিংকালে আস্তে আস্তে ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে যদি আপনারা একটু চিন্তা শক্তি খাটিয়ে যদি এই ছকটাকে মাথার মধ্যে গেঁথে নিতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের এটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। আশা করি যে এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন, আর না বুঝতে পারলে দয়া করে কমেন্ট সেকশনে আপনাদের কমেন্টে করবেন। এই টপিকটা নিয়ে বা এইটুকু নিয়ে আমি আলাদা একটা ছোট ভিডিও ক্লিপ তৈরি করে আপনাদের দিব। চলুন আমরা পরবর্তী ক্লিপে চলে যাই। হ্যাঁ, অর্ধস্বর বা অর্ধস্বর ধ্বনি। অর্ধস্বর ধ্বনি কি কোনগুলো দেখেন, অর্ধস্বর বলতে আসলে বোঝায় স্বর ও ব্যঞ্জনের মাঝামাঝি ধ্বনি, মানে স্বর ব্যঞ্জনের মাঝামাঝি উচ্চারিত যে সমস্ত ধ্বনি হয় সেই সমস্ত ধ্বনিকে আমরা অর্ধস্বর ধ্বনি বলি। এই অর্ধস্বর ধ্বনিগুলোর মধ্যে আছে কি রস্বই, রস্যউ, এ এবং কি ও। অর্ধস্বর ধ্বনি কয়টা? 4টা। প্রশ্ন আসতে পারে, এটা ইম্পর্টেন্ট যে অর্ধ স্বর কয়টি থাকতে পারে, অর্ধস্বর কয়টি, তাহলে আমরা উত্তর দিব কয়টি? 4টি। এরকম আসতে পারে যে নিচের কোনটি অর্ধস্বর, নিচের কোনটি অর্ধস্বর, অর্ধস্বর। তাহলে সেক্ষেত্রে আমাদের কি অপশন দিলে আমরা কি এখান থেকে বেছে নিব রস্বই, রস্যউ, এ এবং কি ও। এই 4টা হচ্ছে অর্ধস্বর। সুতরাং এই 4টা খুবই গুরুত্বপূর্ণভাবে আমরা মনে রাখবো, পড়বো, মুখস্থ করবো এবং জেনে রাখবো। হ্যাঁ, এই 4টা থেকে যে কোনো মুহূর্তে যে কোনো প্রশ্ন চলে আসতে পারে। খুব কমই প্রশ্ন আসে, তবুও খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিচ্ছি, কারণ দিন যাচ্ছে আর কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, কোশ্চেন কুইক থেকে দিচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং এই ব্যাপারটাকে একটু গুরুত্বের সাথে আমরা নেব। চলুন পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে উপস্থাপন করা হচ্ছে। এইটাকে আপনি একটু মানে নোট করে রাখবেন আপনারা। আমি অনেকক্ষণই এই পেজের মধ্যে থাকছি যাতে আপনাদের নোট করতে সহজ হয়। প্রথমত হচ্ছে দেখেন, আমরা উচ্চারণের সুবিধার জন্য যখন উচ্চারণ করি তখন ব্যঞ্জনধ্বনির সাথে, ব্যঞ্জনধ্বনি তো অবশ্যই স্বরধ্বনির সাহায্য নিয়ে গঠিত হয়, তাই না? তো
আমরা অতিরিক্ত একটা অ যোগ করি। যেমন দেখেন ক, ক যখন উচ্চারণ করি শেষে কি আছে আসলে মূলত ক হস যোগ অ, তাই না? শেষে অ আছে। সেই কথাটাই বলছে উচ্চারণের সুবিধার জন্য বাংলা ব্যঞ্জন বর্ণের দোতিত ধ্বনি অ স্বরধ্বনিটি যোগ করে উচ্চারণ করা হয়, যেমন ক যোগ অ। এখন স্বরধ্বনি সংযুক্ত না হলে উচ্চারিত ব্যঞ্জনের নিচে হস বা হল চিহ্ন ব্যবহার করা হয়। এই যে আমরা যে চিহ্নটা ব্যবহার করেছি এই চিহ্নটাকে বলা হয় হস বা হল চিহ্ন। সুতরাং যদি আমরা যখন ধাতু পড়ব, প্রকৃতি ও প্রত্যয়ে যাব, তখন আমরা দেখব যে অনেক শব্দের নিচে এরকম হল বা হস চিহ্ন ব্যবহার হচ্ছে। তার মানে তখন কিন্তু আসলে মূলত স্বরধ্বনিটি উচ্চারিত হচ্ছে না। সেই ব্যাপারটা মাথায় যেন থাকে। এই ব্যাপারটা মাথায় থাকলে আমাদের ওই দিকে আমাদের আরও ব্যাপারটা স্পষ্ট হবে বা নিশ্চিত হবে, যে আমাদের বুঝতে সহজ হবে যে এই চিহ্নটা কেন আসলো। হ্যাঁ, আর তারপরে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, এই পয়েন্টে আলোচনা করে ফেলেছি। এই পয়েন্টটি হচ্ছে ওই এবং কি ও, এই দুটি হচ্ছে দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনি। তারপর হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলি, কার বলে থাকি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি, যেটা আমরা পড়ে ফেলেছি অলরেডি। তারপরে হচ্ছে বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনি 25টি, এইটা আমরা এখনও পড়িনি। প্রশ্ন হতে পারে যে যৌগিক স্বরধ্বনি 25টি কীভাবে হইল ভাই? এটা আসলে স্বাভাবিক প্রশ্ন যে স্বরধ্বনি 25টি কীভাবে হয়। আসলে স্বরধ্বনি 25টি হওয়ার পিছনে যৌগিক স্বরধ্বনি কথা কিন্তু বলছি এটা ভাই। দেখেন আমি ভাই বললাম মানে ভাইটাই বলে ফেলি। দেখেন ভাই শব্দটা যদি আমি বলি তাহলে কি হয়, ভা, দেখেন ভ যোগ আমরা কি বলি আই, তাই না? তাইলেই কিন্তু ভাই হইতেছে। এইখানে আ যোগ রস্বই, এই যে ব্যাপারটা আ যোগ রস্বই মিলা যে আই হইল, এইটা হচ্ছে একটা যৌগিক স্বরধ্বনি। আবার যদি বলি বউ, তাহলে কি ব যোগ কি বলবো আমরা ও, তাই না? অ ও, এই যে ও শব্দটা, এই ওটা হচ্ছে একটা যৌগিক স্বরধ্বনি। হ্যাঁ, আবার অনুরূপ করতে পারি কি, আমরা বলতে পারি, লিখতে পারি বা বলতে পারি কেয়া। এটা খেয়াল করবেন, কেয়া ব্যাপারটা কিন্তু এরকম একটা ব্যাপার আছে না, এ তারপরে কি আছে আ, শেষে কি এরকম একটা উচ্চারণ হচ্ছে না, কেয়া। এই যে এয়া ব্যাপারটা আসছে, এটা একটা যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি। তো সুতরাং এরকম যৌগিক স্বরধ্বনি বাংলা ভাষায় আছে 25টি। তো এই প্রশ্নটাই আসে, মানে কোনটা যৌগিক স্বরধ্বনি স্পেসিফিক্যালি এটাকে আপনাকে জিজ্ঞেস করবে না, আপনাকে জিজ্ঞেস করবে যে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি, এটা আপনার বলতে হবে। হ্যাঁ, এখন ধ্বনির উচ্চারণের ক্ষেত্রে মুখের মানে সবচেয়ে মূল উপকরণ হিসেবে আসলে যেটা কাজ করে সেটা হচ্ছে উপকরণ বা উচ্চারক হিসেবে কাজ করে জিহ্বা এবং উষ্ঠ। জিহ্বা এবং উষ্ঠ সবচেয়ে মূল উপকরণ হিসেবে কাজ করে। উষ্ঠ বলতে তো বুঝতে পেরেছি, তাই না? উষ্ঠ হচ্ছে ঠোঁট, উষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। হ্যাঁ, জিহ্বা এবং ওষ্ঠ সবচেয়ে মুখ্য বা মূল উপকরণ হিসেবে কাজ করে। চলুন তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এই স্লাইডে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সবাই একটু মেমোরাইজ করে ফেলবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে কোনো মুহূর্তে যে কোনো প্রশ্ন চলে আসতে পারে। বর্ণমালা ব্যাপারটা আমরা আলোচনা করেছি। বাংলা বর্ণমালায় মোট 50টি বর্ণ রয়েছে, তার মধ্যে 11টি স্বরবর্ণ এবং 39টি ব্যঞ্জনবর্ণ রয়েছে। এখন এই 39টি যে ব্যঞ্জনবর্ণ রয়েছে, এই 39টি ব্যঞ্জনবর্ণের মধ্যে ক থেকে ম পর্যন্ত মোট 25টি ধ্বনি আছে। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনি আছে। ক থেকে ম পর্যন্ত কয়টা ধ্বনি আছে? 25টি বর্ণ আছে। এই 25টি ধ্বনির উচ্চারণের স্থান অনুযায়ী এদেরকে 5 ভাগে ভাগ করা হয়। ক থেকে ম পর্যন্ত 25টি এই ধ্বনিকে স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন বা বর্গীয় ধ্বনি বলা হয়ে থাকে। এই প্রশ্নটা এই ক থেকে ম পর্যন্ত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনাদের কাছে কেন গুরুত্বপূর্ণ আমি বলতেছি। যখন সন্ধিতে যাবেন, সন্ধিতে যেয়ে দেখবেন যে ক বর্গীয় ধ্বনি, বা কণ্ঠমূলীয় ধ্বনি বলতেছে, কণ্ঠমূলীয় ধ্বনির সাথে যদি এরকম ধ্বনির সন্ধি হয়, তখন আপনার কণ্ঠমূলীয় ধ্বনি কোনগুলো সেগুলো আপনার মাথায় রাখতে হবে যে ওইগুলা কণ্ঠমূলীয় ধ্বনি ছিল, সুতরাং আপনার জন্য সন্ধিটা সহজ হবে। আপনি যদি এই 25টা ধ্বনিকে ঠিকমতো জানেন তাহলে সন্ধিটা অনেক সহজ হবে, এবং এই 25টা ধ্বনি থেকে কিন্তু সচরাচর অহরহ কোশ্চেন হচ্ছে। এই 25টা ধ্বনির মধ্যে আমরা অনেক কিছু শেষ করে ফেলবো, যদি আপনারা একটু মনোযোগ দেন তাহলে এই 25টা ধ্বনি শেষ করে ফেলবো। যাই হোক, এক্ষেত্রে এ পর্যায়ে আমি একটু কথা বলি। বিষয়টা হচ্ছে আসলে আমরা সরকারি চাকুরির জন্য প্রস্তুতি
নেওয়ার ক্ষেত্রে যে অনলাইন বেস যে ক্লাসগুলো আমরা করি, অনলাইন বেস ক্লাসগুলোতে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমি যখন করতাম এক সময়, তখন আমি শুয়ে শুয়ে করতাম, মানে শুয়ে শুয়ে ক্লাস করতাম, কিন্তু দেখা যায় শুয়ে শুয়ে ক্লাস করার থেকে আমি যখন যেদিন বই নিয়ে খাতা নিয়ে বসলাম ক্লাস করতে, সেদিন সেটা এফিশিয়েন্ট বেশি হয়েছে আমার জন্য। সুতরাং আমি বলবো যে আপনারা যখন ক্লাস করবেন, চেষ্টা করবেন সেই ক্লাসটা খাতা নিয়ে বসবেন, পেন নিয়ে বসবেন, যা বলা হচ্ছে সেটা মনোযোগ দিয়ে শুনবেন, নোট করবেন এবং কি সেই নোটটি পড়বেন। আই থিঙ্ক এটাই পর্যাপ্ত আপনাদের জন্য যদি আপনারা মনোযোগী হন। আচ্ছা, চলেন আমরা পরবর্তী টপিকে আলোচনা করি। উচ্চারণের স্থান অনুযায়ী ঘোষ, অঘোষ ধ্বনি এগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। প্রথমত হচ্ছে সহজ করি, উচ্চারণের স্থান। উচ্চারণের স্থান অনুযায়ী যদি আমরা খেয়াল করি, উচ্চারণের স্থানের কথা যদি বলি, তাহলে 5টা স্থান থেকে ধ্বনি উচ্চারিত হয়। একটা হচ্ছে কণ্ঠ বা জিহ্বামূলীয়, কণ্ঠ বা জিহ্বামূলীয়। দ্বিতীয়টা হচ্ছে কি, তালব্য বা অক্রতালুজাত। 3 নম্বরটা হচ্ছে মূর্ধন্য বা পশ্চাৎদন্তমূলীয়, দন্ত বা অগ্রদন্তমূলীয় এবং ওষ্ঠ। ব্যাপারটা ক্লিয়ার করি এখন। আমাদের যে গলার ভিতর, মানে কণ্ঠটাকে বলি আমরা, কণ্ঠ তো আমরা চিনি সবাই। এই কণ্ঠ থেকে যে সমস্ত ধ্বনি উচ্চারিত হচ্ছে তাদেরকে আমরা কণ্ঠধ্বনি বলি। মনোযোগ দিয়ে শুনবেন এইটুকু ব্যাপার, এইটুকুর মধ্যেই অনেক টপিক এইটুকুর মধ্যে শেষ হয়ে গেছে। তো যে কণ্ঠ থেকে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় তাদেরকে আমরা কণ্ঠধ্বনি বলি বা জিহ্বামূলীয় ধ্বনি বলে থাকি। তারপর কণ্ঠের পরে যে জায়গাটা, মানে আপনি যদি আরও সহজ করে বলি, যে দাঁতের গোড়ার যে জায়গাটা আসেন, দাঁতের গোড়ার যে জায়গাটা, তাকে আমরা বলি দন্তমূল, তাই না? বা মূর্ধা, একে বলি দন্তমূল বা মূর্ধা। এই মূর্ধা থেকে বা দন্তমূল থেকে যে সমস্ত ধ্বনি উচ্চারিত হয় তাদেরকে কিন্তু দন্তমূলীয় ধ্বনি বলা হয়। দন্তমূলীয় ধ্বনি বলা হয়। আবার এই দন্তমূলীয়, দাঁতের মূলের যে পরের অংশটা, সেটাকে বলা হয় মূর্ধা। আমি একটু মিস করে ফেলেছিলাম। দাঁতের যে গোড়া বা মূল, সেই মূলের যে একটু পশ্চাতে যে অংশটা থাকে সেটাকে আমরা বলি মূর্ধা, ঠিক আছে? যেটাকে বলা হয় পশ্চাৎদন্তমূল বা দাঁতের যে মূল আছে তার পিছনের অংশটা, সেখান থেকে যা উচ্চারিত হবে সেগুলা মূর্ধা। তারপরে আছে উষ্ঠতা। আমরা চিনি যে ঠোঁটের মাধ্যমে যেগুলো উচ্চারিত হয়, ঠোঁটের মাধ্যমে যেগুলা উচ্চারণ করতে গেলে ঠোঁট অপরিহার্য, সেগুলাই বলবো আমরা উষ্ঠ ধ্বনি। আর তালব্য ধ্বনি হচ্ছে তালু ব্যবহার করা হয় বা অগ্রতালুজাত যে সমস্ত ধ্বনি, সেগুলোকে আমরা বলবো তালব্য ধ্বনি। চলুন উচ্চারণ করে আমরা বোঝার চেষ্টা করি। আমরা যদি উচ্চারণ করি ক, ক, কণ্ঠে হাত দিন, আপনার কণ্ঠে হাত দিয়ে দেখুন। ক, খ, গ, ঘ, ঙ। প্রত্যেকটা ধ্বনি যখন উচ্চারণ করছেন তখন কণ্ঠের মধ্যে একটা কাঁপন হচ্ছে না, কাঁপনি সৃষ্টি হচ্ছে না, যেন কণ্ঠের মধ্যে একটা কাঁপতেছে। এই ধ্বনিগুলো এই জন্য কি আমরা এদেরকে বলি কি, কণ্ঠমূলীয় ধ্বনি বলি। আপনার মনে রাখতে হবে না, আপনি এটা বুঝতে হবে। আপনি যদি একটু বোঝেন, মনে রাখার প্রয়োজন নেই। আপনি পরীক্ষা হলে আপনি বের করে ফেলবেন যে কোনটা কি, এটা মনে রাখার কোনো প্রয়োজন নেই। তারপরে খেয়াল করুন, চ, চ, ছ, ঝ, ঝ, ইয়। চ, ছ, ঝ, ঝ, ইয়। এগুলো কি তালুর মধ্যে আঘাত লাগতেছে না জিহ্বাটা? চ, ছ, ঝ, ঝ, ইয়, তালুর মধ্যে আঘাত লাগছে, সুতরাং এটা কি তালব্য ধ্বনি। অনুরূপ যদি খেয়াল করেন, ট, ট, ঠ, ঢ, ঢ, মূর্ধন্য। ট, 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 ঠ, ঢ, ঢ, মূর্ধন্য। এইটা কি মূর্ধা বা পশ্চাৎদন্তমূলে আঘাত করতেছে, সুতরাং এটা হচ্ছে পশ্চাৎদন্তমূলীয় বা মূর্ধন্য ধ্বনি। আবার যদি বলি ত, থ, দ, দ, দন্তন্য, দেখেন ত, থ, দ, দ, দন্তন্য। এটা দাঁতের একদম জিহ্বাটা গিয়ে দাঁতের একদম গোড়ায় আঘাত করতেছে, সুতরাং এটা দন্তমূলীয় বা অগ্রদন্তমূলীয় ধ্বনি। অনুরূপভাবে প, ফ, ব, ভ, ম, এই যে ধ্বনিগুলা 5টা ধ্বনি পড়লাম, এই 5টা ধ্বনি উচ্চারণ করতে গেলে কি আমাদের কি মানে উষ্ঠের প্রয়োজন হচ্ছে না বা ঠোঁটের প্রয়োজন হচ্ছে না? ঠোঁট ছাড়া এই 5টা ধ্বনি আমরা উচ্চারণ করতে পারবো? জীবনেও পারবো না। সুতরাং এই 5টা ধ্বনিকে আমরা বলবো কি, উষ্ঠধ্বনি। ব্যাপারটা ক্লিয়ার? এবং কি এই প্রত্যেকটা ধ্বনিকে তাদের বর্গের নাম অনুসারে বর্গীয় ধ্বনি বলা হয়, যেমন ক বর্গীয় ধ্বনি, চ বর্গীয় ধ্বনি, ট বর্গীয় ধ্বনি, প বর্গীয় ধ্বনি, এরকম বর্গের নাম অনুসারে বলা হয়।
এখন আসুন ঘোষ অঘোষ। এখানে তো 25টা বর্ণ আছে, এই সারিতে আছে 5টা, যদি খেয়াল করেন 1 2 3 4 5, আবার এই দিকেও 5টা আছে 1 2 3 4 5, মানে এইভাবে আছে 5টা 5টা, তাই না? এইদিকে যে হাতের বাম থেকে ডান দিকে, হাতের বাম থেকে ডান দিকে যে প্রথম দুইটা ধ্বনি আছে, হাতের বাম থেকে ডান দিকে প্রথম দুইটা ধ্বনি, সেই প্রথম দুইটা ধ্বনি হচ্ছে অঘোষ ধ্বনি। প্রথম দুইটা ধ্বনি কি ধ্বনি? অঘোষ ধ্বনি। হাতের বাম থেকে ডান দিকে প্রথম দুইটা ধ্বনি অঘোষ ধ্বনি। এইটা নিচে যতগুলো আসছে এই 25টা যদি এভাবে সাজাই যেভাবে আসছে অঘোষ ধ্বনি, যেমন ক খ অঘোষ, চ ছ অঘোষ, ট ঠ অঘোষ, ত থ অঘোষ, প ফ অঘোষ। আবার বাকি যে তিনটা থাকতেছে, মানে এই দুইটা সারি বাদ দিয়ে যে বাকি তিনটা সারি থাকতেছে, এই 1 2 3, এই তিনটা সারির কথা বলতেছি আমি, 1 2 এবং কি 3, এই তিনটা সারি হচ্ছে ঘোষ। তার মানে গ ঘ ঙ ঘোষ, জ ঝ ঞ ঘোষ। ব্যাপারটা ক্লিয়ার যে প্রথম দুইটা হচ্ছে অঘোষ, পরের তিনটা হচ্ছে ঘোষ। হ্যাঁ, এখন আসেন ঘোষ অঘোষ গেল, এখন অল্প প্রাণ মহাপ্রাণ নিয়ে কথা বলবো। অল্প প্রাণ বলতেই তো বুঝতেছি এটা বেশিক্ষণ বাঁচে না, মানে প্রাণ অল্প। যে সমস্ত ধ্বনি উচ্চারণ করতে গেলে শ্বাসবায়ু অল্প বের হয় বা ফুসফুসচারিত বাতাস অল্প বের হয়, তাদেরকে বলা হয় অল্প প্রাণ। আর যারা বেশি বের হয় তাদেরকে বলা হয় মহাপ্রাণ, যে সমস্ত ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে। এখন আপনার হাতটা একদম মুখের কাছাকাছি আনেন তো, আনার পরে উচ্চারণ করুন ক, দেখেন অল্প বাতাস বের হচ্ছে। আবার খ উচ্চারণ করুন খ, দেখেন আপনার বাতাসটা কি আপনার হাতে লাগতেছে না? আপনি যখন ক উচ্চারণ করতেছেন, ক বাতাস লাগতেছে না বললেই চলে, খ উচ্চারণ করতেছেন খ, তখন বাতাস লাগছে। অনুরূপ চ ছ, চ ছ, আবার ট ঠ, ত থ, প ফ। আবার ওই দিকে যদি আমি উচ্চারণ করি গ গ ঘ, জ ঝ, ড ঢ, দ ধ, ব ভ, সেইম। এখন আসুন নাসিক্য বা অনুনাসিক বর্ণ নিয়ে। মানে নাসিক্য বলতে আমরা আমাদের নাককে বুঝে থাকি, যে সমস্ত ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের নাকের ব্যবহার আবশ্যক, মানে নাক ছাড়া আমরা যে সমস্ত ধ্বনি উচ্চারণ করতে পারবো না, সেই সমস্ত ধ্বনিকে আমরা বলি নাসিক্য বা অনুনাসিক ধ্বনি। যেমন উঁ, ইয়, ন, ন, ম। আপনি নাক বন্ধ করে এই ধ্বনিগুলো উচ্চারণ করতে পারবেন? চেষ্টা করে দেখুন না, নাকের মধ্যে চাপ দিয়ে একবার চেষ্টা করুন, ন হবে? হবে না, কখনোই হবে না। সুতরাং এই ধ্বনিগুলোকে আমরা বলবো নাসিক্য ধ্বনি। আশা করি আপনারা এই ছকটা বুঝতে পেরেছেন। এটা যদি বুঝতে পারেন তাহলে আপনাদের আর মুখস্থ করার কিছু নাই, এটাকে চোখে গেঁথে নিতে হবে। এটাকে চোখে গেঁথে নিতে হবে যে প্রথম দুইটা অঘোষ, পরের তিনটা ঘোষ। তারপরে প্রথমে অল্প প্রাণ, তারপরে মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্য। এভাবে এটা আপনি গুছিয়ে নেবেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যাতে পরবর্তীতে আপনাদের এই সমস্যাগুলো নিয়ে আমি আলাদা ক্লাস নিতে পারি। চলুন আমরা পরবর্তী পার্টে চলে যাই। পরবর্তী পার্টটা গুরুত্বপূর্ণ পার্ট, এটা মেমোরাইজ করার পার্ট। দেখেন তালব্য স উচ্চারণের সাথেই যেন তালব্য কথাটা আছে না, তালব্য স, জ হচ্ছে তালব্য ধ্বনি, অন্তস্থ জ হচ্ছে তালব্য ধ্বনি। তারপর আছে কি মূর্ধন্য স, র, ঢয় র, ঢয় র হচ্ছে মূর্ধন্য ধ্বনি। ল দন্ত স হচ্ছে দন্তন্য ধ্বনি। এইটা একদম মেমোরাইজ করে ফেলবেন। হ্যাঁ, এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো থেকে কোশ্চেন আসে আর এগুলোই আমরা মিস করে ফেলি বা ভুল করে ফেলি। খণ্ডত্বকে আমরা স্বতন্ত্র বর্ণ হিসেবে ধরি না। যেমন অবর্ণটা কি গেল, অবর্ণটা লিখছিলাম মনে আছে, অধ্বনি। অধ্বনিকে কিন্তু আরেকটা বলা হয় লীন বর্ণ বলা হয়, কিন্তু একে বলা হয় লীন বর্ণ। লীন বর্ণ কেন বলা হয়? অধ্বনি কোনো কার বা ফলা নিতে পারে না, কার বা ফলা গ্রহণ করতে পারে না, তাই জন্য অধ্বনিকে আমরা কি বলি? লীন বর্ণ বলে থাকি। অনুরূপ খণ্ডত্ব হচ্ছে একটা স্বতন্ত্র বর্ণ, আমরা এটা বলো হিসাবে ধরি না। আমরা একে হস চিহ্নযুক্ত ত যে আছে এই ধরেন এই ত, এটার সংক্ষিপ্ত রূপকে আমরা খণ্ডত্ব বলে থাকি। তাছাড়া পরশ্রয়ী বর্ণ তিনটা আছে, সেই পরশ্রয়ী বর্ণ তিনটা তো আমরা জানি। সেই পরশ্রয়ী বর্ণ তিনটা কি? অনুস্বর,
অনুস্বর বিসর্গ আর হচ্ছে চন্দ্রবিন্দু। বিসর্গ, অনুস্বর, চন্দ্রবিন্দু। কি কি আছে? বিসর্গ, অনুস্বর আর চন্দ্রবিন্দু। এই যে তিনটা বর্ণ আছে, এই তিনটা হচ্ছে পরস্পরী বর্ণ। এরা স্বাধীনভাবে ব্যবহার হইতে পারে না, আরেকজনের আশ্রয় এদেরকে ব্যবহৃত হতে হয়, তাই এদেরকে আমরা পরস্পরী বর্ণ বলে থাকি। তাছাড়া ঊষ্মধ্বনি আছে 4টি। সে 4টি ধ্বনি কী কী? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় বারবার আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি, অনেক আসে। সেই ঊষ্মধ্বনি হচ্ছে 4টি: তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ। এই হটা নিয়ে একটা ব্যাপার আছে। এই বর্ণগুলো উচ্চারণের সময় আমরা স্বাদ যতক্ষণ ইচ্ছা খুশি ধরে রাখতে পারি। হ্যাঁ, ঊষ্মধ্বনির অপর নাম হচ্ছে শীর্ষধ্বনি বলে আমরা ডেকে থাকি। ঊষ্মধ্বনিকে আমরা শীর্ষধ্বনিও বলে থাকি। এই 3টি ধ্বনির মধ্যে, এই যে 4টা ধ্বনি আছে তার মধ্যে এই 3টা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই ঊষ্মধ্বনির মধ্যে এই 3টা হচ্ছে অঘোষ, অল্প প্রাণ। তালব্যস্য, তালব্যস্য, দন্তস্য, মূর্ধন্যস্য, এটা হচ্ছে অঘোষ, অল্প প্রাণ। এবং হ, হ ধ্বনিটা হচ্ছে ঘোষ, মহাপ্রাণ। এটা কিন্তু বারবার পরীক্ষায় আসছে, নিচে কোনটি ঘোষ, মহাপ্রাণ। ঠিক আছে, হ ধ্বনিটা আসছে। সুতরাং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকের এই অংশটুকু আপনারা দয়া করে একটু নোট তুলে নেবেন, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নিন কিংবা ভিডিও পজ করে নিন, কিন্তু এই টপিকগুলো অবশ্যই, এই পয়েন্টগুলো অবশ্যই আপনারা আপনাদের খাতায় লিখিত রাখবেন। চলেন আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। দেখেন চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দুর মধ্যে কি, চন্দ্রবিন্দুর মধ্যে একটা অনুনাসিক ভাব আছে। অনুনাসিক ভাব কীভাবে আছে চলেন আমরা যদি বলি, চাঁদ, দেখেন চাঁদ আপনার নাক বন্ধ করে বলতে পারবেন? চাঁদ বলতে পারবেন? পারবেন না। ঠিক নাসিক্য বা অনুনাসিক বর্ণ যেমন উ, য়, ন, ন, ম নাক বন্ধ করে বলা যায় না, চন্দ্রবিন্দু যেখানে ব্যবহার হয় সেই বর্ণ, সেই শব্দটাকেও কি নাক বন্ধ করে বলা যায় না। সুতরাং চন্দ্রবিন্দু একটা কি অনুনাসিক ধ্বনি হিসাবে ব্যবহার হয়। আর এই যে র, ল, ব, এই যে অন্তস্থ জ, এই যে 4টা বর্ণ আছে, এই ধ্বনিগুলো আসলে কি হয়, এই স্পর্শ ধ্বনি যে পড়লাম 25টি ধ্বনি পড়লাম, এই 25টি এবং ঊষ্ম ধ্বনি যে পড়লাম 4টি, এই ঊষ্ম ধ্বনির মাঝে এদের অবস্থান, এই দুইটার মাঝে এদের অবস্থান, তাই এদেরকে অন্তস্থ ধ্বনি বলা হয়ে থাকে। তো অন্তস্থ ধ্বনি কয়টা? 4টা। এই 4টা ধ্বনি আমরা মাথায় রাখবো। যদি আর প্রশ্ন আসে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে অন্তস্থ ধ্বনি কোনটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। তারপরে কম্পনজাত ধ্বনি র, র, র। দেখেন র যখন উচ্চারণ করেন না, তখন একদম একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, কাঁপন সৃষ্টি হয়ে যায়। সেই কাঁপন সৃষ্টি হওয়ার ফলে রকে বলা হয় কম্পনজাত ধ্বনি। আর পার্শ্বিক ধ্বনি ল, ল যখন উচ্চারিত হয়, জিহ্বাটা, আমাদের যে জিহ্বা আছে, জিহ্বাটা তখন একদম দুই পাশে যেন একদম প্রসারিত হয়ে টাচ করে আমাদের তালুতে, যে ল, ল, ল। তো এই জন্য আমরা এদেরকে পার্শ্বিক ধ্বনি বলে থাকি। আর তারণজাত ধ্বনি ডয়র, ঢয়র হচ্ছে তারণজাত ধ্বনি। এই ধ্বনি উচ্চারণের সময় কি হয়, একটা তাড়নার সৃষ্টি হয়, তাই আমরা এদেরকে তারণজাত ধ্বনি বলে থাকি। আর তারপরে আছে দেখেন এই যে অনুস্বর, এই অনুস্বরের উচ্চারণ ও এর মতো হয়। তো সুতরাং এই যে আমরা যদি বলি রং এবং রং উভয় উচ্চারণ কিন্তু, হ্যাঁ। আর বিসর্গ কি, বিসর্গ হলো অঘোষ হয়ের উচ্চারণে প্রাপ্ত ধ্বনি। এইটা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরেও দিয়ে দিছি যে অঘোষ হয়ের, অঘোষ হ মানে সাধারণত আমরা জানি হ তো ঘোষ ধ্বনি, তাই না? এই হ যদি কখনো অঘোষ হয়, তাহলে যেটা পাবো আমরা, সেটা হবো বিসর্গ পাবো আমরা, তাহলে আমরা বিসর্গ পাবো। শব্দের মধ্যে বিসর্গ থাকলে পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন এখানে দেখেন, শব্দের মধ্যে বিসর্গ থাকলে পরবর্তী ব্যঞ্জন কি হবে? দ্বিত্ব হবে। বিসর্গ থাকলে পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হবে। আর আপনারা জানেন আমার এই ইউটিউব পেজের নাম বিসর্গ। তো সুতরাং যদি আপনারা এরকম ক্লাস পেতে চান, তাহলে দয়া করে বিসর্গের সাথে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বিসর্গের সাথে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসতে। আমাদের এই ক্লাসের সাথে থাকলে, এটা আমাদের প্রথম ক্লাস ছিল এবং কি ইউটিউবে আমার প্রথম ক্লাস বলতে পারেন। এখন ধারাবাহিকভাবে সমস্ত ক্লাস আসবে।
সমস্ত টপিকের উপর ক্লাস আসবে। পরবর্তী টপিক হচ্ছে আমাদের ধ্বনি পরিবর্তনের উপরে আগামী ক্লাসটি থাকবে। আপনারা যদি দয়া করে আজকে যা পড়ানো হলো এই টপিকটা সাকসেসফুলি কমপ্লিট করেন, তবে আজকে আমার এই অনলাইনে আপনাদের পড়ানোর ব্যাপারটা সার্থক হয়ে উঠবে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে, সেই ভুল ত্রুটি দয়া করে আপনারা কমেন্ট বক্সে মেনশন করবেন। আর আপনারা আমার পেজে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আগামী ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম রইল, আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।